যে আমার পৌঁছানো এবং অনুষ্ঠানের আগে, সেজন্য আমি সাধারণত কারোর সাথে খুব একটা কথা বলি না। আমি নিজের মনে মগ্ন থাকি যে এবার কিন্তু আমার দর্শকের সঙ্গে কথা বলার কাজ। আগে যখন যে সমস্ত সিনিয়ররা আবৃত্তি করতেন তাদের কবিতার মধ্যে একটা সুর ছিল। আমি সবার কবিতা তখন আমরা ক্যাসেটে শুনতাম, সবার কবিতা আমি শুনেছি। কয়েকজন দেখতাম যে তারা একদম কথা বলার মতো কবিতা বলেন। আমি ছন্দটাকে মেনে সেই কবিতাকে কথা বলার মতো করার চেষ্টা করি যে স্ট্যান্ডার্ডে আমি আছি তার থেকে ওপরে উঠবো। বিভিন্ন জনের বিভিন্ন মত ছিলেন। একজন বলেছেন যে যিনি একজন আবৃত্তির একদম প্রায় শ্রেষ্ঠ মানুষ তাকে বলেন সকলে, তার কথা তিনি বলেছেন যে কবিতা দিয়ে আমি হাজার হাজার 10,000 মানুষকে মুগ্ধ করতে পারি। আবার কেউ ওই রকমই একজন প্রাজ্ঞ আবৃত্তির মানুষ বলেছেন, তিনি আমার সঙ্গে কখনো অনুষ্ঠানে যাচ্ছেন, একই অনুষ্ঠান করতে বাইরে, তো তখন তিনি বলেছেন, আমি শুনতাম এইটুকুই, জাস্ট আমার আর কোনো অন্য কোনো কথা থাকতো না, এইটুকুই আমার আনন্দ যে আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম। তখন তিনি বলেছিলেন কবিতা কিছু মুষ্টিমেয় মানুষের জন্য। আমি দুটোকে একসাথে ধরে আজ পর্যন্ত যে বিদেশে গিয়েছি বা এই যে দিল্লিতে গিয়েছি, যেখানে মানুষ প্রায় বাংলা ভাষা ভুলে যাচ্ছেন, আমি ষষ্ঠী থেকে নবমী অবধি অনুষ্ঠান করার পরেও পরের বছর আমার আবারও ডাক আসছে, একটা অনুষ্ঠান অন্তত আবৃত্তির থাকুক। কোনো পূজা প্রতিষ্ঠান তারা চাইছেন, এইটাই আমার ভালো লাগে। আর তবে অবশ্যই ইমপ্রেসারিও অফ ইন্ডিয়াকে আমি সবসময় বলবো, তারাই আমাকে ভালো ভালো মঞ্চে যদি সুযোগ না দিতেন, আর আবৃত্তি যদি ঠিকঠাক করা যায়, মানুষ ভালোবাসবে না এটা হতেই পারে না। ঠিকঠাকের আমি একটু যেটাকে বলবো, আমি মনে হয় সংজ্ঞাটাই যে অনেকেই না মঞ্চে উঠে পড়েন ঠিকঠাক অনুশীলন না করে। এটা একটু বারবারই সমস্ত মানুষ বলে গেছেন যে যেকোনো কিছু চর্চা করতে হয়, প্রচুর চর্চা করতে হয়। নিজেকে ঠিকঠাক না জেনে যে কোনো মুহূর্তে আমি স্তম্ভিত হয়ে যেতেই পারি। প্রত্যেক অনুষ্ঠানে কি আমার একদম উচ্চ মানের অবশ্যই করতে হবে, এবং সর্বোচ্চ মানের প্রতিদিন অনুষ্ঠান হয়ে ওঠে না, এটা সত্যি কথাই। কখনো কখনো সংসার, শরীর, আরো বিভিন্ন কারণে আমরা বিধ্বস্ত থাকি, জায়গায় রাখতে হয়। আমি সবসময় চেষ্টা করি যে স্ট্যান্ডার্ডে আমি আছি তার থেকে ওপরে উঠবো। অনেক সময় মিউজিকের জন্য, তারপরে ধ্বনির জন্য, মানে যেটাকে বলা হয় শব্দ আর কি, প্রক্ষেপণের জন্য আমার হয়তো কিছু হয়তো ত্রুটি থাকতেও পারে। কারণ বিদেশেও হয়েছে অনেক সময় যে আমার পৌঁছানো এবং অনুষ্ঠানের আগে, সেজন্য আমি সাধারণত কারোর সাথে খুব একটা কথা বলি না। আমি নিজের মনে মগ্ন থাকি যে এবার কিন্তু আমার দর্শকের সঙ্গে কথা বলার কাজ। তারা শুনবেন, আমি বলবো, আমার প্রত্যেকটা শব্দ যেন শোনেন, সেই আত্মপ্রত্যয়টা আমার রয়েছে। আর একটু আগে বলছিলেন না নাটকের সঙ্গে, আমার মনে হয় কবিতা একটা এমন একটা ভাবে হওয়া উচিত, আগে যখন যে সমস্ত সিনিয়ররা আবৃত্তি করতেন তাদের কবিতার মধ্যে একটা সুর ছিল। আমি সবার কবিতা তখন আমরা ক্যাসেটে শুনতাম, সবার কবিতা আমি শুনেছি। কয়েকজন দেখতাম যে তারা একদম কথা বলার মতো কবিতা বলেন। আমি ছন্দটাকে মেনে সেই কবিতাকে কথা বলার মতো করার চেষ্টা করি, এটা হচ্ছে কথা। এবং দ্বিতীয় কথা, অতিরিক্ত নাটকীয় করি না। সিনেমাতে যেমন দেখি আমরা, চড়া দাগের ডায়লগ কিন্তু কয়েকজন নায়ক করেন না, তারা জাস্ট একটা চোখের ভঙ্গিতে বা একটা ছোট্ট কথা এত সুন্দরভাবে ছাড়েন যে সেটা যেন একটা আলাদা ব্যাপার হয়ে যায়। আর কবিতাতে একটা জিনিসের ভীষণ দরকার আছে, এই যে অনেকে আছেন তারা মুখস্থটা গড়গড় করে বলে দিয়ে চলে যান, ভাবলেন যে আমি মুখস্থটা বলতে পেরেছি,
হ্যাঁ লাস্টের দিকে এরকম একটা হয় মানে এটা আমি পারলাম মুখস্থ আমি করা। পারলাম। সেটা নয়, কিন্তু প্রত্যেকটা কবিতার পরতে পরতে একটা গল্পের একটা অবতারণা হচ্ছে, একটা সিনেমা দেখানো হচ্ছে। একজন একটা সিনেমা দেখাচ্ছেন, একক ভাবে সিনেমাটা দেখাচ্ছেন। আমার কাছে সেই অর্থে লাইট নেই, আমার কাছে সেই অর্থে সাউন্ড নেই, আমার কাছে সেই অর্থে আবহ নেই, আমাকে কিন্তু এই কাজটা করতে হচ্ছে। সেজন্য প্রত্যেকটা পোর্শনের জ্যোতিটা, মানে কতটা সময়ের পর আরেকটা সেন্টেন্স বা বাক্য আমি শুরু করব, সেটাকে কিন্তু ভাবতে হবে। এর মাধ্যমে কিন্তু, এবং কবি অনেকের দেখবে খুব সুন্দর শুরু হয়, শেষটা তারা নিয়ে পড়ে। কেন পড়ে? আরেকটা হয় টেল ড্রপ। যতটা আবেগ নিয়ে সে কবিতাটা শুরু করছে, শব্দের শেষে গিয়ে সেই কবিতাটা আসছে না, কিছু কিছু শব্দে সেই লাস্টের শব্দ যে গিলে ফেলে বলে হারিয়ে যাচ্ছে, টেল ড্রপ বলে। একদম। তো সেটাকে বলে মানে ল্যাজটাকে নষ্ট করে ফেলছে, ল্যাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেইটাকেই বলছি যে আমার মনে হয় এইভাবে কবিতাটাকে পাটে পাটে ভাবতে হবে। এক্সপ্রেশন মানে আমি খুব গলাটাকে চড়িয়ে খুব বললাম সেটা নয়। এক্সপ্রেশন মানে মডিউলেশন থাকবে, গল্প বলার একটা স্টোরি টেলিং এর একটা বিষয় থাকবে, কবিতার মধ্যে স্টোরি টেলিং। এবং যে সমস্ত কবিতায় আমরা গল্প পাচ্ছি না, একটা অন্য একটা অনুভূতি বা অন্য একটা কথা, মেসেজ আসছে সেই কবিতাতে, সেই কবিতা ঠিক যে কবিতাটা, সেই কবিতাটা যেন আমি বলছি, এটাই যেন আমি এই কবিতাটা যখন বলছি, আমি আমার ছাত্রীদের ক্ষেত্রেও বলি যে তুমি যে কবিতাটাকে বলছো, সবসময় মঞ্চে যখন তুমি দাঁড়িয়ে আছো মনে করবে তুমি শ্রেষ্ঠ। এই কবিতাটা আমি সবচেয়ে কবিতাটার জন্যই আমি জেনে উঠেছি, এটা আমার কবিতা হয়ে গেছে। কবি লিখেছেন, তাকে শ্রদ্ধা জানিয়েই তো আমি শুরু করছি, কিন্তু কবিতাটা এখন আমার, আমি প্রেজেন্ট করব মানুষকে যারা সবসময় কবিতা নিয়ে পড়াশোনা করেন না। তারা শুনতে ভালোবাসেন, পড়তে ভালোবাসেন, কিন্তু আবৃত্তি দিয়েও যে শিল্প তৈরি করা যায়, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চর্চা, সেটা আমি করেছি অবশ্যই। তোমাদের মতো শিল্পীরা সেটা অবশ্যই একটা জায়গায় আবৃত্তিতে নিয়ে যাচ্ছে। গানের ছন্দ থাকে, নাচের তো ছন্দ থাকে, সাজগোজ থাকে, কিন্তু আবৃত্তি কি কতগুলো শব্দকে, এই যে তুমি একটু আগে বললে, আমাকে এমন বাচন ভঙ্গিতে দর্শকদের বা শ্রোতাকে শোনাতে হবে, তারা শুনবে না। ধরো তুমি তেজ বলছো, সাজলিকুই একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে, তুমি যে তোমার পোশাকটা কি সাজলিকুই বলার সময় তুমি কি এত বড় একটা হার, তোমার এত বড় একটা দুল তুমি পরে গিয়ে বলবে? ভালো কথা, এটা লড়াই, একদমই লড়াইয়ের পোশাকটা সেই রকম। তো আবৃত্তিতে আমার মনে হয় শালীন পোশাক পরা উচিত। আগে তা আমরা বলে শুনেছি, যারা সিনিয়র তারা আমাদেরকে বলেছেন যে সবসময় শাড়ি পরতে হবে, কিন্তু আমার এখন মনে হয় যে আমরা এতটাই এখন ব্যস্ত, প্রত্যেকেই বিভিন্ন কাজে আমাদের ব্যস্ত থাকতে হয়, শুধু আবৃত্তি করে তো আর শুধুমাত্র আমাদের সংসার চলবে না। কারণ সেই রকম তৈরি করতে হবে নিজেকে যে শুধু আবৃত্তি করে আমি আমার সংসারকে চালাবো। এবং সেই জায়গাটায় পৌঁছতে অনেক লড়াইয়ের দরকার রয়েছে, সাধারণভাবে নয়। পড়াশোনা করতে করতে তারা আবৃত্তি করেছেন, এবং তাকে ছন্দ জ্ঞান থাকার জন্য অবশ্যই ছন্দ, আমার মনে হয় কিছুটা গানও শেখা দরকার, না হলেও কোনো ক্ষতি নেই। অনেকেই বোঝেন না যে স্কেল কি, হঠাৎ করে যখন শেখাতে যাই তারা বলে স্কেলটা কি, বোঝে না। তারপরে যে রিদিমটা জানা, এটা যদি নাচ জানা থাকে, রিদিমের কবিতাগুলো বলতে খুব সুবিধে হয়। তুমি তাল সম্পর্কে তোমার জ্ঞান থাকলে তুমি রিদিমের কবিতা বলতে পারবে। আর এই পোশাক নির্বাচন এখন শাড়ি না পরেও করা যায়, ডায়াসের সামনে দাঁড়িয়ে। তারপরে এমন একটা শালীন পোশাক পরা, যেটা ভারতীয় পোশাক পরলে মোটামুটি আমাদেরকে মনে হয় যে মানুষ, হ্যাঁ ওই চরিত্রটার সঙ্গে, সাজলিকুই বলছো, ওই চরিত্রটার সঙ্গে তোমার সঙ্গে মিল রয়েছে, যে হ্যাঁ সেখানে আমার মনে হয় সেই সব অতিরিক্ত গয়না কথা বললে বা অতিরিক্ত সাজগোজ, একটা উৎকট আমি লাল চোখে দিলাম, গালে দিলাম, আমার মনে হয় না, আমি বলছি না সেটা যায় না আর কি, সেই চরিত্রটার সঙ্গে দর্শকের মিসম্যাচ হয়ে যাবে। কারণ শ্রোতা তোমার বডি ল্যাঙ্গুয়েজটাও দেখছেন, কিন্তু তুমি দাঁড়িয়ে বলছো, এটা তো রেডিও নয়, তোমার পুরো মানে বডি তার কাছে প্রস্তুত হচ্ছে। সেখানে তুমি যদি সামনের মাইক্রোফোনটা কনস্ট্যান্ট ধরে থাকো, সেটা কিন্তু তাকে বিঘ্ন করবে, তাই তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি বলে বসে বলতে পারো, দাঁড়িয়ে বলতে পারো, আমি দাঁড়িয়ে বলা প্রেফার করি। নিশ্চয়ই আমার যখন বয়স হবে তখন আমি বসেই বলবো, কারণ নিশ্চয়ই বয়সের সঙ্গে সঙ্গে কিছু চেঞ্জ করতে হবে,
কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলবো বসার স্টাইলটাও যেন সেইভাবে হয়, দাঁড়ানোটাও যেন সেইভাবে হয়, মাইক্রোফোন ধরাটা কিভাবে করতে হয় সেটা আমাদের আগামী প্রজন্মকে অবশ্যই জানতে হবে। বাংলা ভাষা নিয়ে চর্চা হচ্ছে, আবার কেউ কেউ হারিয়েও যাচ্ছে। কিন্তু কবিতার জনপ্রিয়তা বেড়েছে, এটা তো তুমি বলবে। দেখো কবিতায় কিন্তু জনপ্রিয়তা বেড়েছে, এটা তুমি কোন আঙ্গিকে দেখছো? সবাই কি স্টেজে বলার জন্য দৌড়চ্ছে? নিশ্চয়ই সেটাকে যদি জনপ্রিয়তা বলা হয় তাহলে বেড়েছে। আমার মনে হয় না। অনেকে শিখতে চাইছে, যেটা ধরো আগে গান আর নাচের দিকে যতটা প্রেফারেন্স ছিল, হয়তো দেখা যাচ্ছে কবিতা না, সেটা কিন্তু অন্য কারণে। সেটা কবিতাকে লোকে খুবই সহজ ভাবছে বলে সে ভাবছে আমার সুন্দর একটি কণ্ঠস্বর আছে, আমি যদি শ্রুতি নাটক বা আবৃত্তি করি তাহলে এটা, আমি বলছি না যে সবকিছুই স্মৃতি থেকে বলতে হবে, তবে স্মৃতি থেকে বললে দর্শকের সাথে শ্রোতার সাথে ভালোভাবে মানে সংযোগটা করা যায়। যারা স্মৃতি থেকে দীর্ঘ কবিতা বলে যাচ্ছেন এবং প্রত্যেকটা কবিতায় সে ভিন্ন তার অনুভূতিটাকে প্রকাশ করছেন, সেটা দর্শককে অনেক বেশি টানে। সবাই যদি বলে যে আমি ঠিক আছে 5-6 দিন আমি একটুখানি প্র্যাকটিস করে নিলাম, দিয়ে আমি মঞ্চে উঠে গেলাম, সেটা হচ্ছে হয়তো প্র্যাকটিস অনুষ্ঠান হতে পারে। কিন্তু আগে কিন্তু বৃহৎ মঞ্চে ওঠার আগে নিজেকে এমন ভাবে তৈরি করা উচিত যেন দর্শক বা শ্রোতা তৈরি হয়। সেই জন্যই শ্রোতা তৈরি হচ্ছে না। দেখা যায় যে মঞ্চের আমরা দেখেছি যে একটা বড় হলে অনুষ্ঠান যখন হচ্ছে তখন মঞ্চের দুপাশে প্রচুর লোক, সামনে নেই। এরকম বোধহয় একজন কবি বা লেখক লিখেছিলেন যে প্রত্যেকেই এখন শিল্পী, কেউ গান করেন, কিন্তু সামনে শ্রোতা কেউ নেই। সেইটা হচ্ছে এই যে জনপ্রিয়তাটা বললে, জনপ্রিয়তা তারা কিন্তু সেই মানুষেরাই কিন্তু কখনো একদম সুপ্রিম মানে একদম কবিতার নিষ্ঠাবান শিল্পীর কবিতাও তারা একক শুনতে যাবেন না যদি না তাদের কোনো পারফর্ম থাকে। এটা যদি জনপ্রিয়তা হয়, জনপ্রিয়তা এটা যদি মানুষের কবিতা থেকে সরে যাওয়া হয় তাহলে সরে যাওয়া। এবং যারা কবিতা শিখছেন আমি দেখছি, লক্ষ্য করছি ছোটরা তো শেখে, তাদের যখন বড় বড় পরীক্ষাগুলো হচ্ছে তারা তখন হারিয়ে যায়। এত সুন্দর করে তাদেরকে তাদের শিক্ষকেরা তৈরি করছেন, তাদের বাবা মায়েরা তৈরি করছেন, তারপরে সত্যি তো পড়ার তো প্রচন্ড চাপ রয়েছে, তারা কিন্তু পরে আবার ফিরে এসে যদি আবার যোগদান করে তাহলে তো তার বেসটা তৈরি হয়ে আছে, সে কিন্তু আবারও সুন্দর করে তৈরি হতে পারে। কিন্তু চাকরির এত চাপ যে সে ভাবতে পারে না রাত 8টার পরে সে কি কবিতা করব, তবুও তো করেন, এক্সেপশনাল তো জিনিস হয়। আরেকটা জিনিস, যারা বড় বয়সে এসেছেন তাদের কিন্তু আমি বলবো যে স্মৃতি থেকে করুক না করুক প্রচুর বই পড়তে, প্রচুর আমাদের সাহিত্যমূলক ই ম্যাগাজিন রয়েছে, ই ম্যাগাজিন গুলো পড়লে ভেতরের মধ্যে যে একটা জ্ঞান তৈরি হয়, তাহলে ওই কবিতাটার মধ্যে সেই তার রুচিশীল মনোভাব, তার অনুভব, তার অনুশীলন, এইগুলো যেন আস্তে আস্তে তার প্রজ্ঞায় তার ফুটে উঠবে, এটা বলে আমার মনে হয়। তোমার সাথে গল্প করতে গেলে তো কবিতা নিয়ে তুমি এত সুন্দর বলে দিচ্ছ, যারা তোমার কাছে শিখে তো ভালো কথা, যারা শেখে না বা শ্রোতা শুনতে আসছে ভাবছে আমি কবিতা নিয়ে এগোবো, খুব সুন্দর করে তুমি বিশ্লেষণ করলে। আচ্ছা, বিদেশের মাটিতে তো তুমি অবাঙালি দর্শককেও নিশ্চয়ই কবিতা শুনিয়েছো, বাঙালি কবিতা। কিন্তু আমি দিল্লিতেও অবাঙালি দর্শককে শুনিয়েছি, এগুলো তো অনেক কিছু গল্প রয়েছে। মধুর কোন স্মৃতি যদি থাকে? মধুর স্মৃতি, আর নিশ্চয়ই আমি তো কষ্টের স্মৃতির থেকে মধুর স্মৃতিকেই মনে রাখার চেষ্টা করি। আমার মনে হয় 300 বছরে তো 365 দিন থাকে, 10 দিন আমি বাঁচি যেদিন আমি সত্যিকারের ভালো মঞ্চে এবং শ্রোতার আমি বাহবা পাই। ওই 10টি দিন হচ্ছে বেঁচে থাকা। বাকি দিনগুলো অবশ্যই আনন্দের, আমার অনুশীলন করা। আমি সাধারণত খুব বেশি কোথাও বেরোই না আমার নিজের আকাশবাণী ছাড়া। আগে যেমন দূরদর্শনেও আমি সাময়িক সময়ের জন্য অ্যানাউন্সার ছিলাম, কিন্তু ওইটুকু ছাড়া আমি খুব একটা বাইরে বেরোই না। সারাক্ষণই অনুশীলন আর ছেলে মেয়েদেরকে শেখানো, ওদেরকে শেখাতে শেখাতেই আমার তৈরি হয়ে যায়। আর বিদেশের মাটির কথা যেখানে বললে, প্রথম বঙ্গ সংস্কৃতি সম্মেলন